ওয়েলকাম টু আওয়ার হেক্সা অনলাইন কলেজ। আমি রনি ইসলাম। আজকে জানাচ্ছি তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আবার চলে এলাম তোমাদের সাথে ফিন্যান্স প্রথম অধ্যায়ের নীতিসমূহ নিয়ে, অর্থাৎ অর্থায়নের নীতিসমূহ নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। অনেকেই বলেছিলে যে ভাইয়া প্রথম অধ্যায়ের নীতিগুলো নিয়ে আলোচনা করলে ভালো হয়। ওকে, তাহলে আজকে আমি আমার থিওরির ঝুলি নিয়ে এসেছি। তোমরা সবাই কিন্তু শিখতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত উপভোগ করতে হবে এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে। ওকে, তাহলে দেখো যে অর্থায়নের নীতিসমূহগুলো কি কি এবং কোন নীতি কিভাবে বিবেচনা করা হয় সেটি আমি আজকে তোমাদেরকে দেখাবো। কোন নীতি কাকে বলে সেটিও আজকে দেখাতে যাচ্ছি। একটু দেখো অর্থায়নের নীতিসমূহ। ঠিক আছে, অর্থায়নের নীতিসমূহ প্রথমে হচ্ছে পোর্টফোলিও নীতি, তারপর সেকেন্ড হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি, তৃতীয়টা হচ্ছে উপযুক্ততার নীতি, চতুর্থটি হচ্ছে এখানে দুইটি নীতি কিন্তু আমি এটিকে একটা ভাগে করেছি, শুধুমাত্র দুইটাকে একসাথে করে দিয়েছি, বিনিয়োগ মুনাফা ঝুঁকি নীতি। ঠিক আছে, তাহলে দেখা যাক যে পোর্টফোলিও নীতি কি, তারল্য বনাম মুনাফা নীতি কি, এইগুলো আমি আজকে তোমাদেরকে আলোচনা করবো এই ভিডিওতে। তাহলে দেখতে থাকো। প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার পোর্টফোলিও নীতি কি। আগেই বলে রাখি, তোমরা কিন্তু ভিডিওটি দেখে অবশ্যই নোট করে রাখতে হবে, কারণ আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই কিছু নোট দেওয়ার চেষ্টা করি যাতে হচ্ছে তোমরা ভুলে না যাও। মূল কন্টেন্টগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, ওকে, তাহলে দেখা যাক পোর্টফোলিও নীতি কি, পোর্টফোলিও নীতি কে আবিষ্কার করেছেন, এটি কিভাবে বাস্তবায়ন করতে হয় তার ব্যবহার। এখন প্রথমেই বলে রাখি, এই পোর্টফোলিও নীতি আবিষ্কার করে হ্যারি মার্কোয়েস। কে আবিষ্কার করে ভাইয়া? হ্যারি মার্কোয়েস। প্রথম তথ্যটি লিখে রাখো, পোর্টফোলিও নীতি আবিষ্কার করে হ্যারি মার্কোয়েস। হ্যারি মার্কোয়েস কত সালে ভাইয়া যদি প্রশ্ন আসে তাহলে সালটা হচ্ছে 1952 সালে। ঠিক আছে, পোর্টফোলিও নীতি আবিষ্কার হয় 1952 সালে, অর্থাৎ আবিষ্কার করে হ্যারি মার্কোয়েস। এখন পোর্টফোলিও নীতিকে অপর নামে ডাকা হয় বৈচিত্র্যায়নের নীতি। অপর নাম হচ্ছে বৈচিত্র্যায়নের নীতি। যদি তোমার প্রশ্নে আছে যে প্রশ্নে আসলো এরকম, পোর্টফোলিও নীতির অপর নাম কি? অপর নাম হচ্ছে বৈচিত্র্যায়ন নীতি, অথবা এটাকে আবার বলা হয় পত্রকোষ। সবাই একটু সংক্ষেপে নোট করে লিখে রাখো। এখন কথায় আসি যে পোর্টফোলিও নীতি কাকে বলে। আমি একটি উদাহরণের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। দেখো, তোমাদের একটি উদাহরণ বইয়ে দেয়া আছে এরকম, ডু নট পুট অ্যাট অল ইউর এগস ইন এ বাস্কেট, অর্থাৎ একটা পাত্রেই সকল ডিমগুলো রেখো না। ঠিক আছে, তোমাকে এই নীতিতে বলা হয়েছে, পোর্টফোলিও নীতিতে বলা হয়েছে ডু নট পুট অ্যাট অল ইউর এগস ইন এ বাস্কেট, অর্থাৎ একটি পাত্রে তোমার সবগুলো ডিম রেখো না। এই দেখো, এটা হচ্ছে একটি পাত্র আর এইখানে হচ্ছে 1, 2, 3, 4টি পাত্র। ঠিক আছে, আচ্ছা, এখন তোমার কাছে ধরো জনাব এর কাছে ডিম আছে 8টি, জনাব বি এর কাছে ডিম রয়েছে 8টি। সেম, তাদের কাছে ডিম আছে কয়টা ভাইয়া? 8টা। বি এর কাছে ডিম আছে কয়টি? 8টি। এখন এ করলো কি, সে তার সব ডিমগুলো অর্থাৎ 8টি ডিম সে এই একটা পাত্রে রেখেছে। ঠিক আছে, আর জনাব বি সে করলো তার 2টা করে 4টি পাত্রে রেখেছে, তার 8টি ডিম। এখন দেখো এইখানে ঝুঁকিটা কার বেশি ভাইয়া? ঝুঁকিটা কি এ এর বেশি নাকি ঝুঁকিটা বি এর বেশি? একটু চিন্তা করো তো, একটু দেখো, যদি ডিমগুলো ভেঙে যায় জনাব এর, অর্থাৎ এখানে কিন্তু এই তার একটি পাত্র থাকায় ডিম ভাঙলে সবগুলোই ভাঙবে, কিন্তু জনাব বি এর ডিম ভাঙলে যদি একটি পাত্র ভেঙে যায় তাহলে একটা পাত্রে ডিম ভাঙবে, কিন্তু বাকি পাত্রগুলো কিন্তু তার রয়ে যাবে। ঠিক আছে, এরকম যদি এই পাত্রটি ভাঙে তাহলে কিন্তু ওই পাত্রগুলো তার রয়ে যাবে। তাহলে ঝুঁকিটা কার বেশি ভাইয়া? অবশ্যই
যার কিনা একটা পাত্র আছে তার ঝুঁকিটাই বেশি। তাহলে জনাব এর ঝুঁকিটা কি বেশি, ঝুঁকি বেশি, আর জনাব বি এর ঝুঁকি হচ্ছে কম। তাহলে এবার কথায় আসি, পোর্টফোলিও নীতির সংজ্ঞাটা কি দাঁড়ায়। পোর্টফোলিও নীতি বলতেছে নিজের কাছে গচ্ছিত টাকাকে একটি খাতে বিনিয়োগ না করে বিভিন্ন খাতে বিনিয়োগ করাই হচ্ছে পোর্টফোলিও অথবা বৈচিত্র্যায়নের নীতি। আমি কি বুঝাতে পারলাম? আবার বলছি, নিজের কাছে গচ্ছিত টাকাকে একটি খাতে বিনিয়োগ না করে বিভিন্ন খাতে বিনিয়োগ করাই হচ্ছে পোর্টফোলিও অথবা বৈচিত্র্যায়নের নীতি। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। দেখো, জনাব এ তার কাছে 10 লক্ষ টাকা আছে, জনাব বি তার কাছেও 10 লক্ষ টাকা আছে। এখন জনাব এ করলো তার সকল টাকা অর্থাৎ 10 লক্ষ টাকা সে কোনো সোনালী ব্যাংকে রেখে দিল। আর জনাব বি করলো কি, সে সোনালী, জনতা, রূপালী, ঠিক আছে, ধরো অগ্রণী, এই 4টা ব্যাংকে তার 10 লক্ষ টাকা রেখেছে, অথবা 5টা ব্যাংকে তার 10 লক্ষ টাকা রেখেছে। এখন ঝুঁকি কার বেশি ভাইয়া? যদি সোনালী ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে কিন্তু জনাব এ কিন্তু তার টাকাগুলো পাবে না, অর্থাৎ সে কিন্তু তার সম্পূর্ণ টাকাই লস খেলো। কিন্তু বি হচ্ছে, ধরো সেও সোনালী ব্যাংকে টাকা রেখেছে কিন্তু তার সোনালী ব্যাংক চলে গেছে, সোনালী ব্যাংকের দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, কিন্তু বাকি যেই ব্যাংকগুলো আছে, বাকি ব্যাংকগুলো সে 2 লক্ষ করে টাকা রেখেছে। এই 2 লক্ষ 4টি ব্যাংকে রাখায় সে কিন্তু 4টি ব্যাংক থেকে যে সুদের টাকাটা পাবে সেই সুদের দ্বারা কিন্তু সেই সোনালী ব্যাংকের ক্ষতিপূরণটা পূরণ করতে পারবে। তাহলে ঝুঁকিটা কার বেশি? অবশ্যই ঝুঁকি হচ্ছে জনাব এর। তাহলে আমরা বলতে পারি নিজের কাছে অর্থাৎ 10 লক্ষ টাকা আমি একটা খাতে বিনিয়োগ না করে বিভিন্ন খাতে বিনিয়োগ করাই হচ্ছে পোর্টফোলিও অথবা বৈচিত্র্যায়নের নীতি। এই ছিল আমার পোর্টফোলিও অথবা বৈচিত্র্যায়নের নীতি কাকে বলে সেটি এখন আমি একটু লিখে দিচ্ছি। তাহলে পোর্টফোলিও অথবা বৈচিত্র্যায়ন নীতির মূল উদ্দেশ্যটা কি ভাইয়া? মূল উদ্দেশ্যটাই থাকে যে ঝুঁকিটাকে হ্রাস করা। মূল উদ্দেশ্য তোমরা লিখে নিবে, মূল উদ্দেশ্য ঝুঁকি হ্রাস করা, ঝুঁকি হ্রাস করা। ওকে, এই ছিল আমার পোর্টফোলিও অথবা বৈচিত্র্যায়নের নীতি। আমি লাস্ট সংজ্ঞাটি আবার একটু বলে দিচ্ছি। ঝুঁকি হ্রাস করার উদ্দেশ্যে গচ্ছিত টাকাকে একটা খাতে বিনিয়োগ না করে বিভিন্ন খাতে বিনিয়োগ করাই হচ্ছে পোর্টফোলিও অথবা বৈচিত্র্যায়নের নীতি। পোর্টফোলিও বা বৈচিত্র্যায়ন নীতি আবিষ্কার হয় 1952 সালে এবং এটি আবিষ্কার করে থাকে হ্যারি মার্কোয়েস, ঠিক আছে। আর পোর্টফোলিও নীতির অপর নাম হচ্ছে পত্রকোষ অথবা বৈচিত্র্যায়নের নীতি। ওকে, এই ছিল আমার পোর্টফোলিও অথবা বৈচিত্র্যায়নের নীতি কি। ওকে, এখন আমি তোমাদেরকে পোর্টফোলিও নীতির পরপরই দেখাতে চাচ্ছি উপযুক্ততার নীতিটা কি। সেটি আমি খুব একটি উদাহরণের মাধ্যমে দেখাবো, খুব সহজভাবে তোমরা শিখে নেবে, ঠিক আছে। উপযুক্ততার নীতি হচ্ছে ভাইয়া, যেখানে যা করা প্রয়োজন সেখানে তাই করাই হচ্ছে উপযুক্ততার নীতি। এতটুকু মনে রাখো, ঠিক আছে। আবার বলছি, যেখানে যা করা প্রয়োজন অর্থাৎ সেখানে তা করাই হচ্ছে উপযুক্ততার নীতি। আমি পরবর্তীতে পারফেক্ট সংজ্ঞাটি দিয়ে দিব। তুমি আগে একটু এখানে দেখতে পাচ্ছ চলতি মূলধন, দীর্ঘমেয়াদী মূলধন, চলতি খাত, দীর্ঘমেয়াদী খাত। এইখানে আমি 4টি বক্স করেছি, ঠিক আছে। এই বক্সে এটা হচ্ছে 5 টাকা চলতি মূলধন আর এটা হচ্ছে 5 লক্ষ টাকা, ঠিক আছে, 5 লক্ষ টাকা দীর্ঘমেয়াদী মূলধন। তারপর দেখো এটা হচ্ছে কলম চলতি খাত, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী খাত হচ্ছে বাড়ি, ঠিক আছে। ওকে, এখন ধরো তোমার নাম হচ্ছে রহিম অথবা করিম। তো জনাব রহিম করলো কি, ওর কাছে চলতি মূলধন আছে কত টাকা ভাইয়া? 5 টাকা। কারণ চলতি মূলধন কেনই 5 টাকা? 5 টাকা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে। এগুলোকে বলে থাকি আমরা দৈনন্দিন প্রয়োজন যেগুলো মেটায় সেগুলোকে বলে থাকি আমরা চলতি মূলধন। এখন সে 5 টাকা দিয়ে চিন্তা করছে যে আমি একটা বাড়ি কিনবো, ঠিক আছে। দেখো চলতি মূলধন দিয়ে সে কি কিনতে চাচ্ছে? দীর্ঘমেয়াদী খাত। একটা বাড়ি কেনা কি 5 টাকা দিয়ে কি বাড়ি কেনার সিদ্ধান্তটা উপযুক্ত, যথোপযুক্ত? অবশ্যই উপযুক্ত নয়। আবার সে করলো কি,
যে 5 লক্ষ টাকা দিয়ে সে এখন অনেক টাকার মালিক জনাব রহিম, সে চাচ্ছে যে আমি 5 লক্ষ টাকা দিয়ে যা শুধুমাত্র আমি একটি হাতের কলম কিনবো। দীর্ঘমেয়াদী মূলধন কোথায় ব্যবহার করলো ভাইয়া? চলতি খাতে। কারণ কলমটা তোমাকে 1 মাস সুবিধা দিবে অথবা 1 সপ্তাহ সুবিধা দিবে, যেগুলোর সুবিধা 1 বছরেরও কম সময়ের মধ্যে শেষ হয়ে যায়, সেই খাতগুলোকে বলে থাকি আমরা চলতি খাত। তাহলে সে 5 লক্ষ টাকা দীর্ঘমেয়াদী মূলধন কোন খাতে ব্যবহার করলো? চলতি খাতে। ঠিক আছে, এই সিদ্ধান্তটা কি তাদের উপযুক্ত অথবা যথোপযুক্ত কি না? অবশ্যই না। তার কথা ছিল সে 5 টাকা দিয়ে একটি চলতি খাত অর্থাৎ কলম কিনবে, 5 লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি কিনবে। এরকম সিদ্ধান্ত যদি গ্রহণ করা হতো তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত ছিল যথোপযুক্ত। ঠিক আছে, এই সিদ্ধান্তটি হচ্ছে কি সঠিক। তাহলে আমরা বলতে পারি চলতি মূলধন চলতি খাতে, দীর্ঘমেয়াদী মূলধন দীর্ঘমেয়াদী খাতে ব্যবহার করাই হচ্ছে উপযুক্ততার নীতি। আবার বলবো, ওকে, আবার বলছি, 5 টাকা দিয়ে তুমি কলম কেনার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কারণ চলতি মূলধন তোমাকে চলতি খাতেই ব্যবহার করতে হবে। আর দীর্ঘমেয়াদী মূলধন যেমন 5 লক্ষ টাকা, এই টাকাটা তোমাকে দীর্ঘমেয়াদী খাতেই ব্যবহার করতে হবে। ঠিক আছে, তুমি কখনো 5 টাকা দিয়ে একটি বাড়ি কেনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারো না, আবার 5 লক্ষ টাকা দিয়ে একটি কলম কেনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারো না। এগুলো হচ্ছে কি অনুপযুক্ত সিদ্ধান্ত। তাই আমরা বলছি উপযুক্ততার নীতি বলছে চলতি মূলধন চলতি খাতে, দীর্ঘমেয়াদী মূলধন দীর্ঘমেয়াদী খাতে ব্যবহার করার নামই হচ্ছে উপযুক্ততার নীতি। আশা করি সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ।